প্রধান চরিত্র পিটার পার্কারকে দেখানো হয়। পিটারের মা বাবা মারা গেছিল, সেজন্য ছোট থেকেই ও নিজের আঙ্কেল আর আন্টির সঙ্গেই থাকতো। ওর আঙ্কেলের নাম ছিল বেন আর আন্টির নাম মে। এবার দেখা যায় একদিন স্কুলে যাওয়ার জন্য পিটার নিজের বাড়ির থেকে দেরি করে বেরোনোয় ও নিজের স্কুল বাসটা মিস করে ফেলেছিল। সেজন্য এখন ওই বাসটাকে ধরার জন্য পিটার ওটার পিছনে দৌড়াতে শুরু করে। আর পিটারকে বাসের পিছনে ওইভাবে ছুটতে দেখে বাসের ভেতরে থাকা সমস্ত স্টুডেন্ট ওর উপরে হাসাহাসি করতে শুরু করে। কিন্তু বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর পিটার ওই বাসে উঠে পড়ে। কিন্তু বাসে ওঠার পর দেখা যায় কেউই ওর সাথে মিশতে চাইছিল না, এমনকি ওকে নিজেদের পাশে বসতেও দিচ্ছিল না। দেখে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল পিটার খুবই সাদাসিধে পড়ুয়া একটা বাচ্চা ছিল, যার মধ্যে কোনো রকম আত্মবিশ্বাস বা কোনো রকম সাহস ছিল না। উপরে অত্যাচার করে সেই ব্যাপারটা নিয়ে মজা করতে শুরু করে। কিন্তু পিটারের মধ্যে কোনো রকম ভাবে প্রতিবাদ করার ক্ষমতা ছিল না। আর এই বাসের মধ্যেই ম্যারি জেন নামের একটা মেয়ে ছিল, যে পিটারের পাশের বাড়িতেই থাকতো। আর পিটার ওকে ছোটবেলা থেকেই খুবই পছন্দ করত, কিন্তু নিজের সাহস আর আত্মবিশ্বাসের অভাবে কখনোই ওকে নিজের মনের কথাটা বলে উঠতে পারেনি। এবার দেখা যায় কিছুক্ষণ পর ওই বাসের সমস্ত স্টুডেন্টকে একটা শিক্ষামূলক ভ্রমণের জন্য কলম্বিয়া ইউনিভার্সিটির বিজ্ঞান বিভাগে ঘুরতে নিয়ে আসা হয়েছে। এবার এরা সবাই ওই ইউনিভার্সিটির ভেতরে ঢোকার আগে ওখানে পিটারের বন্ধু হ্যারি অসবর্ন চলে আসে। হ্যারিও পিটারের সঙ্গে একই স্কুলেই পড়তো, আর ও খুবই ধনী পরিবারের সন্তান ছিল, সেজন্য ও কখনোই বাসে করে স্কুলে যেত না। ওর বাবা সবসময় নিজেদের গাড়িতে করেই ওকে স্কুলে দিয়ে আসতো। হ্যারির বাবার নাম ছিল নরম্যান অসবর্ন, যিনি অসকর্প নামের খুবই বড় একটা কোম্পানির মালিক ছিলেন। আর ওখানে হ্যারি নিজের বাবার সঙ্গে পিটারের পরিচয় করিয়ে দেয়। তখন মিস্টার নরম্যান পিটারকে বলেন, আমি হ্যারির কাছ থেকে তোমার অনেক কথা শুনেছি। আর এবার পিটার আর হ্যারি বাকি সমস্ত স্টুডেন্টের সঙ্গে ওই ইউনিভার্সিটির ভেতরে ঢুকে যায়। আর ওখানে একজন ট্যুর গাইড এদের সবাইকে জানায়, দীর্ঘ 5 বছর ধরে আমরা বিভিন্ন প্রজাতির মাকড়সার ওপরে পরীক্ষা করছি। আর এখন এই সমস্ত মাকড়সার ডিএনএর মধ্যে পরিবর্তন করে ওদের শারীরিক ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দিয়েছি। সেজন্য এখন এদের তৈরি জালের সাহায্যে এরা বহুগুণ ভারী জিনিসকে ওপরে তুলতে পারবে। আর সেই একই সাথে এদের শারীরিক ক্ষমতা অনেকটা বেড়ে গেছে, যে জন্য এখন এরা এক জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে অনেক লম্বা লাফ মারতে পারে। আর এদের মস্তিষ্কের সমস্ত ইন্দ্রিয় এতটাই সক্রিয় হয়ে গেছে যে এরা নিজেদের দিকে আসা যে কোনো বিপদকেই আগে থেকেই বুঝে উঠতে পারে। আর এরকম ভাবেই আমরা 15টা মহা শক্তিশালী মাকড়সা বানিয়েছি, যাদেরকে এখন সামনের এই বাক্সের মধ্যে রাখা আছে। তখন মেরি জেন বলে, কিন্তু এখানে তো শুধুমাত্র 14টা মাকড়সা আছে। তখন ওই ট্যুর গাইড বলে, তাহলে হয়তো বিজ্ঞানীরা ওই 15 নম্বর মাকড়সাকে নিয়ে পরীক্ষা করছে। কিন্তু দেখা যায় আসলে ওই মাকড়সাটা নিজের বাক্স থেকে পালিয়ে ওই ল্যাবের ওপরে দেয়ালে উঠে গেছিল। আর এসব কিছুর মধ্যে পিটার নিজের ক্যামেরার সাহায্যে ওই ল্যাবের বিভিন্ন জিনিসের ছবি তুলছিল। সেজন্য পিটার ওর বেশ কিছু ছবি তুলতে শুরু করে। আর সেই সময় ল্যাবের ওপরের দেয়াল থেকে একটা মাকড়সা এসে পিটারের হাতে কামড়ে দেয়। আর এটা সেই 15 নম্বর মহা শক্তিশালী মাকড়সা ছিল, যেটা নিজের বাক্স থেকে পালিয়ে গেছিল। আর এখন এই মাকড়সার বিষ পিটারের শরীরে ঢুকে গেছিল। আর অন্যদিকে অসকর্প কর্পোরেশনকে দেখানো হয়, যেটা আসলে হ্যারির বাবার কোম্পানি ছিল। দেখা যায় ওখানে আর্মির বেশ কিছু উচ্চপদস্থ অফিসার আর ওই কোম্পানির বেশ কিছু বোর্ড মেম্বাররা এসেছেন। আর ওনাদের সামনে ওই কোম্পানির একটা লোক একটা বিশেষ ধরনের পোশাক পরে একটা গ্লাইডারের উপরে ওড়ার চেষ্টা করছে। আসলে অসকর্প কোম্পানি দেশের সেনাবাহিনীর জন্য বেশ কিছু নতুন প্রজেক্টে কাজ করছিল, যেখানে ওরা সেনাবাহিনীর জন্য এমন একটা ওষুধ তৈরি করছিল যেটার সাহায্যে যে কোনো মানুষের শারীরিক ক্ষমতাকে 800 গুণ বাড়িয়ে দেওয়া যাবে। আর তখন সেনার একজন অফিসার মিস্টার নরম্যানকে প্রশ্ন করে, তাহলে আপনার ওষুধ কি পুরোপুরি তৈরি হয়ে গেছে? তখন মিস্টার স্ট্রম নামে নরম্যানের একজন কলিগ বলে ওঠেন, এই ওষুধটা এখনো পুরোপুরি তৈরি হয়নি, আমরা শুধুমাত্র ইঁদুরের শরীরেই এটা প্রয়োগ করেছি। এই ওষুধের ফলে ওদের শারীরিক ক্ষমতা বেড়েছে ঠিকই, কিন্তু সেই একই সঙ্গে ওরা নিজেদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আর ওদের শরীরে রাগের পরিমাণ প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে। তখন আর্মির ওই অফিসারটা বলেন, আগামী 2 সপ্তাহের মধ্যে যদি তোমরা এই ওষুধটা তৈরি করতে না পারো, তোমাদের এই প্রজেক্টটা অন্য একটা কোম্পানিকে দিয়ে দেবো। আর এই কথাটা শুনে মিস্টার নরম্যান খুবই চিন্তায় পড়ে যান। আর অন্যদিকে দেখা যায় পিটার ওই কলম্বিয়া ইউনিভার্সিটির ট্যুর শেষ করে নিজের বাড়ি ফিরে এসছে, কিন্তু ওই মাকড়সাটা কামড়ানোর ফলে ও শারীরিকভাবে প্রচন্ড দুর্বল হয়ে গেছিল। আর ঘরে ঢোকার পর ওর এতটাই দুর্বল লাগছিল যে ও অজ্ঞান হয়ে নিজের ঘরের মেঝেতেই শুয়ে পড়ে। আসলে তখন ওই বিশেষ মাকড়সাটা কামড়ানোর ফলে এখন পিটারের শরীরের ডিএনএর মধ্যে বেশ কিছু পরিবর্তন ঘটছিল। আর অন্যদিকে আবার অসকর্প কোম্পানিকে দেখানো হয়, যেখানে মিস্টার নরম্যান মানুষের ক্ষমতা বাড়ানোর ওষুধটা নিজের উপরেই প্রয়োগ করার চেষ্টা করছিলেন। কিন্তু ওনার কলিগ মিস্টার স্ট্রম ওনাকে এই কাজটা করতে বারণ করেন। উনি বলেন, এখনো অবধি এই ওষুধটা আমরা শুধুমাত্র ইঁদুরের উপরেই প্রয়োগ করেছি, আমরা জানি না মানুষের উপরে এটার প্রতিক্রিয়া কেমন হবে। তুমি আমাকে 2 সপ্তাহ সময় দাও, তার মধ্যে আমি সমস্ত ডাক্তার আর বিশেষজ্ঞ জোগাড় করে এই ওষুধটাকে পরীক্ষা করার ব্যবস্থা করছি। তখন মিস্টার নরম্যান বলেন, আমার কাছে অত সময় নেই, কারণ আগামী 2 সপ্তাহের মধ্যে আমাদের এই কন্ট্রাক্টটা অন্য কোম্পানিকে দিয়ে দেওয়া হবে, তাই আমাকে যা করার এখনই করতে হবে।
আর এরপর উনি একটা চেম্বারের মধ্যে ঢুকে বাষ্পের সাহায্যে এই ওষুধটাকে নিজের শরীরে প্রয়োগ করতে শুরু করেন। আর দেখা যায় কিছুক্ষণের মধ্যেই ওনার শরীরের মাংসপেশিগুলো বড় হতে শুরু করেছে, আর সেই একই সাথে ওনার শারীরিক ক্ষমতাও বেড়ে যাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর মিস্টার নরম্যান ওই ওষুধটা সহ্য করতে না পেরে ওই চেম্বারের মধ্যেই ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যান, যেটা দেখে মিস্টার স্ট্রম তাড়াতাড়ি করে ওনাকে বাঁচানোর জন্য ওই চেম্বারের মধ্যে ঢুকে পড়েন। কিন্তু দেখা যায় হঠাৎ করেই ওখানে মিস্টার নরম্যানের জ্ঞান ফিরে আসে, আর উনি মিস্টার স্ট্রমকে এক হাত দিয়ে ধাক্কা দিয়ে অনেক দূরে ছুড়ে ফেলেন, যে কারণে মিস্টার স্ট্রম ওখানেই মারা যান। এখানে দেখে বোঝা যাচ্ছিল মিস্টার নরম্যানের শারীরিক ক্ষমতা অনেক গুণ বেড়ে গেছিল, কিন্তু সেই একই সাথে উনি নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। আর অন্যদিকে পিটারকে দেখানো হয় আগের রাতে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরার পর এখন ও অনেকটাই সুস্থ বোধ করছিল। এখানে দেখা যায় আগের রাত অবধি পিটার চশমা ছাড়া কোনো কিছু চোখে দেখতে পেত না, আর ও শারীরিকভাবে প্রচন্ড দুর্বল ছিল, খালি চোখে সবকিছু দেখতে পাচ্ছিল। আর ওই বিশেষ মাকড়সাটা কামড়ানোর ফলেই রাতারাতি পিটারের শরীরে এতগুলো পরিবর্তন চলে এসেছিল। আর অন্যদিকে দেখা যায় আগের রাতে ওই ওষুধটা নিয়ে নিজের ল্যাব থেকে বাড়ি ফেরার পর মিস্টার নরম্যান অজ্ঞান হয়ে নিজের মেঝেতেই পড়ে গেছিলেন। আর এখন ঘুম থেকে ওঠার পর আগের রাতের সমস্ত ঘটনাই উনি ভুলে গেছিলেন। আর সকালবেলায় ওনার অফিসের একজন কর্মচারী ওনাকে জানায় যে ডক্টর স্ট্রম আগের রাতেই মারা গেছে, কেউ ওনাকে ল্যাবের মধ্যে মেরে ফেলে অসকর্প কোম্পানির গ্লাইডারটা চুরি করে নিয়ে গেছে, যেটা শুনে মিস্টার নরম্যান খুবই অবাক হয়ে যান। এবার অন্যদিকে দেখা যায় স্কুলে আসার পর পিটার যখন ক্যান্টিনে বসে নিজের খাবার খাচ্ছিল, তখন ও খেয়াল করে মেরি জেন হাতে একটা খাবারের ট্রে নিয়ে ওর দিকে এগিয়ে আসছে। আর পিটার তখন নিজের মাথার মধ্যে হঠাৎ করেই একটা বিপদের সংকেত অনুভব করতে পারে। আর দেখা যায় কিছুক্ষণের মধ্যে মেরি জেন পিটারের কাছে এসে পা পিছলে সমস্ত খাবার নিয়ে পড়ে যাচ্ছিল। কিন্তু ওখানে কোনো দুর্ঘটনা ঘটার আগেই পিটার এক হাত দিয়ে মেরি জেনকে আর অন্য হাত দিয়ে ওর ট্রের সমস্ত খাবারকে মাটিতে পড়ার আগেই ধরে নেয়, যেটা দেখে মেরি জেন খুবই প্রভাবিত হয়। এবার ওকে ধন্যবাদ জানিয়ে মেরি ওখান থেকে চলে যাওয়ার পর পিটার খেয়াল করে ওর হাতের সঙ্গে টেবিলে পড়ে থাকা একটা চামচ আটকে গেছে। আর ওই চামচটাকে টেনে নিজের হাত থেকে ছাড়ানোর সময় দেখা যায় ওর হাত থেকে মাকড়সার মতন জাল বেরিয়ে সামনের টেবিলে একটা খাবারের পাত্রের গায়ে আটকে গেছে। কিন্তু ও কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না এখন ওর সাথে এটা কি হচ্ছে। এবার ও নিজের হাতে লেগে থাকা ওই জালটাকে ছাড়ানোর জন্য ওটাকে ধরে জোরে একটা টান দেয়, যে কারণে ওর জালের মাথায় আটকে থাকা খাবারটা ছিটকে এসে ফ্ল্যাশ নামে ওদের স্কুলের অন্য একটা ছেলের গায়ে লাগে। যদিও পিটার এই কাজটা ইচ্ছা করে করেনি, কিন্তু এই ঘটনার জন্য ফ্ল্যাশ নামের ওই ছেলেটা প্রচন্ড রেগে গেছিল, আর ও পিটারকে মারার জন্য এখন ওর পিছনে যেতে শুরু করে। কিন্তু এবারও পিটার আগে থেকেই বিপদের সংকেত পেয়ে গেছিল, সেজন্য ও ফ্ল্যাশের মারের হাত থেকে বারবার নিজেকে খুবই সহজেই বাঁচিয়ে নিচ্ছিল। তখন পিটার ওকে একবার আঘাত করাতেই ফ্ল্যাশ ওর থেকে অনেকটা দূরে ছিটকে গিয়ে খুবই গুরুতরভাবে আহত হয়ে যায়, যেটা দেখে ওখানে থাকা সমস্ত স্টুডেন্ট এমনকি পিটার নিজেও প্রচন্ড অবাক হয়ে যায়। কেউই বুঝে উঠতে পারছিল না পিটার এই কাজটা করলো কিভাবে। আর এই ঘটনার পর পিটার তাড়াতাড়ি করে নিজের স্কুল থেকে বেরিয়ে পাশের একটা ফাঁকা গলিতে চলে আসে। আর ওখানে পিটার ভালো করে নিজের হাতের দিকে তাকানোর পর দেখতে পায় ওর হাতের তালুতে মাকড়সার পায়ের মতন বেশ কিছু সূক্ষ্ম কাঁটা বেরিয়েছে, যে কারণে অন্যান্য জিনিসপত্র খুবই সহজে ওর হাতে আটকে যাচ্ছিল। আর এখন ওগুলোর সাহায্যে ও খুব সহজেই নিজের পাশে থাকা একটা দেয়ালের ওপরে উঠতে শুরু করে। এইভাবে খুবই অল্প সময়ের মধ্যেই পিটার ওই বিল্ডিং এর ছাদে উঠে পড়ে। আর ওখান থেকে ও খুব সহজেই লাফ মেরে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এর ছাদে পৌঁছে যেতে পারছিল। এইভাবে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এর ছাদে লাফ মেরে মেরে বেশ কিছুটা যাওয়ার পর ও দেখতে পায় সামনের একটা বিল্ডিং অনেকটা দূরে ছিল, যেখানে লাফ মেরে পৌঁছানো কোনোভাবেই সম্ভব না। সেজন্য ও সামনের দিকে হাত এগিয়ে নিজের হাত থেকে জাল বের করে সামনের বিল্ডিং এ আটকানোর চেষ্টা করে, যাতে ওই জালটায় ঝুলে ও সামনের বিল্ডিং এ পৌঁছাতে পারে। কিন্তু ক্যান্টিনে ওর হাত থেকে ভুল করে জাল বেরিয়ে গেলেও এখন অনেক চেষ্টা করেও ও নিজের হাত থেকে কোনোভাবেই জাল বের করতে পারছিল না। এবার বেশ কিছুক্ষণ ধরে অনেক রকম ভাবে চেষ্টা করার পর পিটার খেয়াল করে শুধুমাত্র একটা বিশেষ রকম ভাবে সামনের দিকে হাত এগোলেই ওর হাত থেকে জাল বেরোয়। এবার সারাদিন ধরে নিজের শক্তিগুলোকে আবিষ্কার করার পর রাত্রেবেলা পিটার আবার নিজের বাড়ি ফিরে আসে, কিন্তু ততক্ষণে ওর আঙ্কেল আর আন্টি ঘুমিয়ে পড়েছিল। এবার রাতে খাওয়া দাওয়া করার পর পিটার যখন বাড়ির বাইরে বেশ কিছু নোংরা আবর্জনা ফেলতে গেছিল, তখন ও শুনতে পায় ওর পাশের বাড়িতে অর্থাৎ মেরি জেনের বাড়িতে একটু ঝামেলা অশান্তি বেঁধেছে, যে কারণে মেরিও সেই সময় রাগ করে বাইরে বেরিয়ে আসে। আর সামনে পিটারকে দেখতে পেয়ে ও বলে, তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ঝগড়া শুনছিলে? পিটার বলে, না একদমই না, আমি এখানে ময়লা আবর্জনা ফেলতে এসেছিলাম। আর এরপর ওর আর ম্যারির মধ্যে বেশ কিছু কথা শুরু হয়ে যায়। ম্যারি ওকে জানায় ছোট থেকেই ওর অভিনেত্রী হওয়ার খুবই ইচ্ছা ছিল, সেজন্য স্কুল শেষ হওয়ার পর ও নিউ ইয়র্ক শহরে চলে যাবে। তখন পিটার বলে স্কুল শেষ করার পর সেও নিউ ইয়র্ক শহরে চলে যাবে, আর ওখানে একটা কলেজে ভর্তি হয়ে আরো পড়াশোনা করবে, আর সেই একই সঙ্গে নিজের খরচ চালানোর জন্য ও ফটোগ্রাফারের একটা চাকরিও করবে।
এবার মেরি আর পিটার যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন ফ্ল্যাশ ওখানে নিজের গাড়ি নিয়ে চলে আসে, আর ও ম্যারিকে নিজের নতুন গাড়িতে ঘুরতে নিয়ে যেতে চাইছিল। সেজন্য ম্যারিও ওর সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়ে। আর এটা দেখার পর পিটার মনে মনে ভাবতে শুরু করে মেরি জেনের সঙ্গে ভালোভাবে বন্ধুত্ব করতে গেলে ওকেও একটা নতুন গাড়ি কিনতে হবে। সেজন্য ও পেপারের মধ্যে বেশ কিছু গাড়ির বিজ্ঞাপন দেখতে শুরু করে। কিন্তু সমস্যা হলো ওর কাছে গাড়ি কেনার মতন অত টাকা ছিল না। তখন ও খেয়াল করে ওই পেপারের নিচে এক জায়গায় বিজ্ঞাপন দেওয়া আছে এই শহরে এক জায়গায় কুস্তির প্রতিযোগিতা হবে, আর ওখানে যদি কেউ ওই কুস্তিবিদের সঙ্গে লড়াই করে জিততে পারে তাহলে তাকে $3000 পুরস্কার দেওয়া হবে। যেটা দেখে পিটার ভাবতে শুরু করে যেহেতু এখন ওর কাছে অনেক শক্তি চলে এসছে সেজন্য ও এই লড়াইতে অংশগ্রহণ করবে। কিন্তু ও কোনোভাবেই নিজের ক্ষমতার কথা কাউকে জানাতে চাইছিল না। সেজন্য ওই প্রতিযোগিতায় যাওয়ার আগে ও নিজের জন্য একটা বিশেষ ধরনের মুখ ঢাকা পোশাক তৈরি করতে শুরু করে যাতে কেউ ওকে কোনোভাবেই চিনতে না পারে। এবার নিজের খাতায় বেশ কিছু বিশেষ পোশাকের ছবি আঁকার পর পরের দিন সকালে পিটার ওই কুস্তি প্রতিযোগিতার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু বাড়ি থেকে বেরোনোর আগে ও বলে যায় ও লাইব্রেরিতে পড়াশোনা করতে যাচ্ছে। যেটা শুনে ওর আঙ্কেল ওকে বলে, ঠিক আছে তাহলে আমি তোমাকে নিজের গাড়িতে ওখানে পৌঁছে দিচ্ছি। আর পিটার ওখানে পৌঁছে গাড়ি থেকে নামার আগে আঙ্কেল বেন ওকে বলে, বেশ কিছুদিন ধরে আমি আর তোমার আন্টি লক্ষ্য করছি তুমি আগের থেকে অনেকটা বদলে গেছো। তুমি এখন ঠিকভাবে কাজ করছো না, খাওয়া দাওয়া করছো না, এমনকি স্কুলের মধ্যে মারামারিও করছো। তখন পিটার বলে, ওই লড়াইটা আমি শুরু করিনি আর ওখানে আমার কোনো দোষ ছিল না। তখন আঙ্কেল বেন বলে, হ্যাঁ ওই ছেলেটাকে হয়তো শিক্ষা দেওয়ার খুবই দরকার ছিল, কিন্তু তার জন্য তোমার নিজের শক্তির ভুল ব্যবহার করা একদমই উচিত হয়নি। সবসময় মনে রেখো, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটিস। কিন্তু পিটার এই কথাগুলো শুনে প্রচন্ড রেগে যায়। ও বলতে শুরু করে, আপনাকে আমার ব্যাপারে এত ভাবতে হবে না, আমি নিজের চিন্তা ভাবনা নিজেই করতে পারি। যে কথাটা শুনে আঙ্কেল বেন খুবই মন খারাপ করে ওখান থেকে চলে আসেন। আর পিটারও ওখান থেকে রেসলিং রিংয়ে চলে আসে। আর ওখানে আসার পর দেখা যায় স্টেজের উপরে বন জ নামের একজন কুস্তিবিদ সমস্ত প্রতিযোগীকে খুবই অল্প সময়ে নিমেষের মধ্যেই হারিয়ে ফেলছিল। আর এখানে বন জ নামের এই কুস্তিবিদের সঙ্গে 3 মিনিট লড়াই করে টিকে থাকতে পারলে তাকে নগদ $3000 পুরস্কার দেওয়া হবে। এবার কিছুক্ষণের মধ্যে বনজর সঙ্গে লড়াই করার জন্য পিটার স্টেজের উপরে উঠে পড়ে। এবার পিটারের সঙ্গে ওই কুস্তিবিদের লড়াই শুরু হয়ে যায়, আর ওই পুরো স্টেজটাকে একটা বিশেষ ধরনের খাঁচা দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে সময়ের আগে কোনো প্রতিযোগী ওখান থেকে পালাতে না পারে। এবার লড়াই শুরু হওয়ার প্রথমের দিকে পিটার বনজর কাছে খুবই বাজেভাবে মার খাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর পিটার নিজের শক্তি দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে বনজকে পুরোপুরি হারিয়ে দেয়। এবার লড়াই শেষে পিটার যখন নিজের পুরস্কারের টাকা আনতে যায় তখন ওই অনুষ্ঠানের ম্যানেজার ওর হাতে $100 দিয়ে ওকে ওখান থেকে চলে যেতে বলে। তখন পিটার বলে, কিন্তু জিতে গেলে পুরস্কার তো $3000 ছিল। তখন ওই ম্যানেজারটা বলে, হ্যাঁ কিন্তু তার জন্য তোমাকে 3 মিনিট ধরে লড়াই করতে হতো, আর তুমি ওই কুস্তিবিদকে মাত্র 2 মিনিটেই হারিয়ে দিয়েছো। তাই তোমার ভাগ্য ভালো যে এই কাজের জন্য তোমাকে আমি $100 দিয়েছি। পিটার বলে, ওই টাকাটার আমার খুবই প্রয়োজন। তখন ওই ম্যানেজারটা বলে, তোমার প্রয়োজন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সেজন্য পিটার নিরাশ হয়ে ওই ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। আর পিটার ওখান থেকে চলে আসার সঙ্গে সঙ্গেই একজন চোর বন্দুক হাতে ওই ম্যানেজারের ঘরে ঢুকে ওনার সমস্ত টাকা লুট করে ওখান থেকে পালাতে শুরু করে। আর ঘর থেকে বেরোনোর পর ওই চোরটা পিটারের সামনে দিয়েই পালিয়ে যায়। আর পিছন দিক থেকে ওই ম্যানেজারটা ওই চোরটাকে বারবার আটকাতে বলছিল। পিটার চাইলে খুব সহজেই ওই চোরটাকে আটকাতে পারত, কিন্তু ও কোনো রকম চেষ্টা না করেই ওই চোরটাকে খুব সহজেই ওখান থেকে চলে যেতে দেয়। আর দূর থেকে এসব কিছু দেখে ওই ম্যানেজারটা পিটারকে বলে, তুমি চাইলে খুব সহজেই ওই চোরটাকে আটকাতে পারতে, তোমার জন্য আমার সমস্ত টাকা চুরি হয়ে গেল। তখন পিটার ওনাকে বলে, আপনার সমস্যা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এমনি একটা জায়গায় অনেক মানুষের ভিড় ছিল, আর সেই পুরো জায়গাটাকে পুলিশ ঘিরে রেখেছিল। আর একটু এগোনোর পর ও দেখতে পায় ওই ভিড়ের মধ্যে ওর আঙ্কেল গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়েছিল। আর পাশে থাকা পুলিশের কাছ থেকে ও জানতে পারে একটু আগে একজন চোর ওর আঙ্কেলকে গুলি করে মেরে ওনার গাড়ি নিয়ে পালিয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে আঙ্কেল বেন পিটারের চোখের সামনে ওকে ডাকতে ডাকতেই মারা যায়, যেটা দেখে ও খুবই কষ্ট পায়। আর এবার পাশে থাকা পুলিশের কাছ থেকে ও জানতে পারে ওই চোরটা সামনেই একটা রাস্তা দিয়ে পালিয়ে যাচ্ছে, আর ওর পিছনে বাকি পুলিশরা তাড়া করেছে। আর এটা শুনে পিটার প্রচন্ড রেগে গিয়ে ওই চোরকে মারার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই চোরটা নিজের গাড়ি থেকে বেরিয়ে পাশের একটা ফাঁকা অন্ধকার বাড়ির মধ্যে ঢুকে লুকিয়ে পড়ে। এবার পুলিশ ওখানে পৌঁছানোর আগেই পিটার ওই চোরটার কাছে পৌঁছে যায় আর ওকে প্রচন্ড মারতে শুরু করে। আর সেই সঙ্গে ওকে প্রশ্ন করে, তুমি আমার আঙ্কেলকে কেন মেরেছো? উনি তোমার কি ক্ষতি করেছিলেন? কিন্তু কিছুক্ষণ পর বাইরের আলোতে পিটার ওই চোরটার মুখ দেখতে পায়। আর এটা সেই চোর ছিল কিছুক্ষণ আগে যে ম্যানেজারের টাকা চুরি করে পিটারের চোখের সামনে দিয়েই পালিয়ে এসেছিল। আর এটা দেখার পর পিটার খুবই অবাক হয়ে যায়, আর ওর মনে হতে লাগে কোনো না কোনো ভাবে ওর আঙ্কেলের মৃত্যুর জন্য ওই দায়ী। কারণ ও যদি এই চোরটাকে তখন আটকে দিত তাহলে ওর আঙ্কেলকে হয়তো আজ মারা যেতে হতো না।
আর পিটারকে দেখে ওই চোরটা ভয় পেয়ে পিছিয়ে আসার সময় একটা পাইপে পা বেঁধে ওপরের বড় জানলা ভেঙে নিচে পড়ে মারা যায়। আর পুলিশ ওই ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পিটার ওখান থেকে পালিয়ে আসে। কিন্তু এই পুরো ঘটনার জন্য ওর খুবই মন খারাপ ছিল, সেজন্য ও একটা ফাঁকা উঁচু বিল্ডিং এর মাথায় উঠে চুপচাপ মন খারাপ করে বসে থাকে। আর অন্যদিকে মিস্টার নরম্যানকে দেখানো হয় ওই বিশেষ ওষুধটা প্রয়োগ করার পর থেকে উনি নিজের মাথার মধ্যে থেকে নানা রকম আওয়াজ শুনতে পাচ্ছিলেন, যে কারণে মানসিক সমস্যা পড়ে উনি ঠিক আর ভুলের মধ্যে পার্থক্য বুঝে উঠতে পারছিলেন না। আর অন্যদিকে দেখা যায় সেনাবাহিনীর বড় অফিসারেরা একটা বিশেষ ধরনের অস্ত্রের পরীক্ষা করছেন। আর এরা সেই অফিসারেরা ছিল যারা কিছুদিন আগে অসকর্প কর্পোরেশনে গেছিলেন আর মিস্টার নরম্যানকে নিজের কাজ শেষ করার জন্য 2 সপ্তাহ সময় দিয়েছিলেন। কিন্তু এখন ওনারা অসকর্প কোম্পানিকে বাদ দিয়ে অন্য একটা নতুন কোম্পানির সঙ্গে চুক্তি করার চেষ্টা করছিলেন। কিন্তু ওখানে সেনাবাহিনীর এই পরীক্ষাটা চলাকালীন মিস্টার নরম্যান নিজের মুখ ঢাকা একটা বিশেষ ধরনের পোশাক পরে নিজের উড়ন্ত গ্লাইডারে করে ওখানে পৌঁছে যান। আর উনি ওই পুরো জায়গাটাকে বোমের সাহায্যে ধ্বংস করে দেন, যে কারণে ওখানে থাকা সেনার অফিসার আর বাকি সমস্ত মানুষরা মারা যায়। আর এখানে মিস্টার নরম্যানও পিটারের মতন পুরো পৃথিবীর কাছ থেকে নিজের পরিচয়টা গোপন রাখছিলেন। এবার এই ঘটনার কিছুদিন পর পিটার, হ্যারি, ম্যারি জেন এদের প্রত্যেকেরই স্কুলের পড়া সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু ওখান থেকে বাড়ি ফেরার পর পিটারের খুবই মন খারাপ ছিল, কারণ এই বিশেষ মুহূর্তটা দেখার জন্য ওর আঙ্কেল এখন আর বেঁচে ছিল না। ওর এটা ভেবে খুবই খারাপ লাগছিল যখন শেষবারের জন্য ওর আঙ্কেল ওকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু ও নিজের আঙ্কেলের কোনো কথা না শুনে ওনার উপরে রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। আর তখন ওর মনে পড়ে যায় ওর আঙ্কেল শেষবারের জন্য ওকে যে কথাটা বলেছিল, যে মহান শক্তির সঙ্গে সবসময় বেশ কিছু মহান দায়িত্বও আসে। আর এরপর পিটার ঠিক করে নেয় যে ওর এই মহান ক্ষমতার সাহায্যে ও এই শহরের সমস্ত মানুষকে সাহায্য করবে। আর তারপর ও নিজের জন্য পুরো শরীর আর মুখ ঢাকা একটা বিশেষ ধরনের পোশাক বানিয়ে ফেলে। আর ওই পোশাকটা পরে নিজের পরিচয় গোপন রেখে পিটার এই শহরের সমস্ত অপরাধ আর অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। আর এখানে পিটার নিজের আসল পরিচয় গোপন রেখে পুরো শহরের সামনে নিজেকে স্পাইডারম্যান হিসেবে পরিচয় দিত। আর এভাবে খুবই অল্প সময়ের মধ্যে পুরো শহরে স্পাইডারম্যান খুবই জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু এই শহরের মধ্যে আবার এমন কিছু লোক ছিল যারা স্পাইডারম্যানকে একদমই পছন্দ করত না, যাদের মধ্যে থেকে একজন ছিল নিউ ইয়র্ক শহরের ডেলি বাগল নামে একটা সংবাদপত্র কোম্পানির মালিক মিস্টার জেমিসন। ওনার ইচ্ছা ছিল যেভাবেই হোক স্পাইডারম্যানকে অপরাধী প্রমাণ করে পুরো শহরের সামনে নিয়ে আসা হোক। আর স্পাইডারম্যানের এই সমস্ত খবর নিজের কাগজে ছাপানোর জন্য ওনার স্পাইডারম্যানের বেশ কিছু ছবির দরকার ছিল। সেজন্য উনি নিজের কাগজে বিজ্ঞাপন দিয়ে দেন যে স্পাইডারম্যানের ভালো ছবি আনতে পারবে তাকে নগদে ভালো টাকা পুরস্কার দেওয়া হবে। এবার কিছুদিন পর পিটার নিউ ইয়র্ক শহরের মধ্যে ম্যারি জেনকে দেখতে পায়। আর ওর সঙ্গে কথা বলার সময় পিটার ওকে জানায় ও নিজের জন্য একটা কাজের সন্ধানে এখানে এসেছিল। তখন মেরি জেন বলে এখনো অবধি ও নিজের অভিনেত্রী হওয়ার স্বপ্নটাকে পূরণ করতে পারেনি, সেজন্য এখন ও নিজের খরচ চালানোর জন্য নিউ ইয়র্ক শহরের ছোট্ট একটা রেস্টুরেন্টে ওয়েট্রেসের কাজ করে, যে ব্যাপারটা নিয়ে ও খুবই লজ্জিত ছিল। আর এরপর ও পিটারকে বলে তুমি যেন আমার এই কাজের কথাটা কোনোভাবেই হ্যারিকে জানিও না, ও হয়তো এই ব্যাপারটাকে একদমই পছন্দ করবে না। তখন পিটার বলে কিন্তু আমি হ্যারিকে তোমার কথা কেন বলতে যাব? মেরি বলে আমি শুনলাম তুমি আর হ্যারি নাকি নিউ ইয়র্ক শহরে ও নতুন ঘরে একসঙ্গেই থাকছো, ও তোমাকে জানায়নি যে বেশ কিছুদিন ধরে আমরা নিজেদের মধ্যে দেখা করছি? আর এই কথাটা শোনার পর পিটার ওখানে খুবই অবাক হয়ে যায়, কারণ হ্যারি ওকে এ ব্যাপারে কিছুই জানায়নি। আর হ্যারি এটাও খুব ভালোভাবে জানতো যে পিটার অনেক ছোটবেলা থেকেই ম্যারি জেনকে খুবই পছন্দ করে। আর এটা শুনে পিটার মন খারাপ করে নিজের বাড়ি চলে আসে। আর দেখা যায় ও আর হ্যারি এখন একসঙ্গে নিউ ইয়র্ক শহরে হ্যারির নতুন বাড়িতেই থাকছে। হ্যারি আর পিটার একসঙ্গে থাকলেও যেহেতু হ্যারি অনেক ধনী পরিবারের সন্তান ছিল, সেজন্য ওকে কোনো রকম কাজ করতে হতো না। কিন্তু পিটারের নিজের খরচ চালানোর জন্য একটা কাজের দরকার ছিল, সেজন্য মিস্টার নরম্যান ওকে বলে ঠিক আছে তাহলে আমি তোমাকে এ ব্যাপারে সাহায্য করব। কিন্তু পিটার ওনাকে বারণ করে দেয়। ও বলে আমি কোনো রকম সাহায্য ছাড়া নিজের যোগ্যতায় কাজ পেতে চাই, যেটা শুনে মিস্টার নরম্যান ওর উপরে আরো বেশি খুশি হয়। আর তখনই পিটার ডেলি বাগল নামের ওই খবরের কাগজটা দেখতে পায়, যেখানে স্পাইডারম্যানের ছবি তুলে পাঠাতে পারলে নগদ পুরস্কার দেওয়া হবে। আর এরপর থেকে ও যখনই স্পাইডারম্যানের পোশাক পরে শহরে অপরাধের বিরুদ্ধে লড়াই করত, তখন ও দূরে একটা জালের মধ্যে নিজের ক্যামেরা আটকিয়ে সেখান থেকে অটোমেটিক মোডে নিজের ছবি তুলতে শুরু করে। আর পিটার পরের দিন সকালে ওই ছবিগুলোকে ডেলি বাগল খবরের কাগজের অফিসে নিয়ে যায়। আর ওখানে ও বলে এই ছবিগুলোর বিনিময়ে ওই কোম্পানিতে ও একটা ফটোগ্রাফারের চাকরি পেতে চায়। কিন্তু মিস্টার জেমিসন ওকে বলে এই কাজের জন্য তোমাকে কোনো রকম চাকরি দেওয়া সম্ভব না, তুমি যখনই স্পাইডারম্যানের ছবি তুলে নিয়ে আসবে তার জন্য তোমাকে টাকা দেওয়া হবে। অন্যদিকে অসকর্প কোম্পানিকে দেখানো হয়, যেখানে মিস্টার নরম্যান তার সমস্ত বোর্ড মেম্বারদেরকে বলছেন এখন আমাদের কোম্পানি আমেরিকান সেনাবাহিনীকে অস্ত্র পৌঁছানোর ক্ষেত্রে অন্য সমস্ত কোম্পানিকে অনেক পিছনে ফেলে দিয়েছে।
সেই একই সাথে আমাদের কোম্পানির শেয়ারের দামও অনেক বেড়ে গেছে, যেটা শুনে বাকি বোর্ড মেম্বাররা বলে আর এই কারণেই এখন আমরা নিজেদের কোম্পানিটাকে বিক্রি করে দেব, কারণ এই মুহূর্তে এই কোম্পানির জন্য আমাদেরকে অনেক টাকা দেওয়া হচ্ছে আর আমরা সবাই চাই আগামী 30 দিনের মধ্যে তুমি এই কোম্পানি থেকে ইস্তফা দিয়ে দাও, যাতে এটাকে বিক্রি করার সময় আমাদের কোনো রকম অসুবিধা না হয়। যেটা শুনে মিস্টার নরম্যান খুবই রেগে যান, কারণ উনি এই ব্যাপারটার একদম বিরোধী ছিলেন আর একরকম ভাবে উনি এই কোম্পানিটাকে তৈরি করেছিলেন, কিন্তু ওখানে মিস্টার নরম্যানের কথা কেউই শুনতে চায় না। এবার দেখা যায় বেশ কিছুদিন পর অসকর্প কোম্পানির তরফ থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেদিন ওই কোম্পানিটাকে বিক্রি করার কথা ছিল, যে কারণে ওখানে ওই কোম্পানির সমস্ত বোর্ড মেম্বাররা উপস্থিত ছিলেন আর ওখানে হ্যারি ও মেরি জেনকে সঙ্গে নিয়ে পৌঁছে গেছিল। আর এই সমস্ত পুরো ঘটনার ছবি তোলার জন্য পিটারও নিজের ক্যামেরা নিয়ে ওখানে চলে এসেছিল। কিন্তু দেখা যায় ওই অনুষ্ঠানটা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মিস্টার নরম্যান নিজের গ্রিন গবলিনের পোশাক পরে উড়ন্ত গ্লাইডারে করে ওখানে পৌঁছে যান আর উনি ওখানে বোম বিস্ফোরণ ঘটিয়ে নিজের কোম্পানির সমস্ত বোর্ড মেম্বারদেরকে মেরে ফেলতে শুরু করেন। আর ওই বিস্ফোরণের মধ্যে মেরি জেনও আটকে গেছিল আর ও ওপরের উঁচু বিল্ডিং থেকে আস্তে আস্তে নিচে পড়ে যাচ্ছিল। আর তখন স্পাইডারম্যান আর গ্রিন গবলিনের মধ্যে একটা লড়াইও শুরু হয়ে যায়, কিন্তু শেষ অবধি স্পাইডারম্যানের কাছে হার মেনে গ্রিন গবলিন ওখান থেকে চলে আসে আর স্পাইডারম্যান মেরি জেনকে ওখান থেকে বাঁচিয়ে দূরে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে আসে। আর অন্যদিকে দেখা যায় ওখান থেকে বাড়ি ফেরার পর মিস্টার নরম্যান নিজের মাথার মধ্যে বিভিন্ন রকম আওয়াজ শুনতে পাচ্ছিলেন আর এখন ওনার মাথার মধ্যে থেকে গ্রিন গবলিন ওনাকে বলতে শুরু করে, এখন এই পুরো শহরের মধ্যে তুমিই হলে সবচেয়ে শক্তিশালী মানুষ, এখন কেউ তোমাকে আটকাতে পারবে না স্পাইডারম্যান ছাড়া, কারণ স্পাইডারম্যানও তোমার মতনই শক্তিশালী, তাই তোমার উচিত ওর সঙ্গে বন্ধুত্ব করা, যাতে তোমরা দুজন মিলে একসঙ্গে সমস্ত কাজ করতে পারো। এবার পরের দিন সকালে মিস্টার নরম্যান গ্রিন গবলিনের পোশাক পরে ডেইলি বাগলস খবরের কাগজের অফিসে চলে আসে আর ওখানে উনি মিস্টার জেমিসনকে বলেন, তোমার অফিসে কে স্পাইডারম্যানের ছবি তোলে, আমি তার সঙ্গে দেখা করতে চাই। কিন্তু মিস্টার জেমিসন ওখানে কোনো কিছুই বলতে চাইছিলেন না। আর এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই গ্রিন গবলিনকে আটকানোর জন্য ওখানে স্পাইডারম্যান চলে আসে। গ্রিন গবলিন খুবই চালাকির সাথে একটা গ্যাস স্প্রে করে স্পাইডারম্যানকে অজ্ঞান করে দেয় আর তারপর ওকে নিয়ে দূরের একটা ফাঁকা জায়গায় চলে আসে আর ওখানে ও স্পাইডারম্যানকে নিজের সাথে বন্ধুত্ব করার প্রস্তাব দেয় আর বলে, তুমি যদি চাও তাহলে আমরা দুজন খুব ভালো বন্ধু হতে পারি, আর না হলে সারা জীবন ধরে আমরা দুজন শত্রু হয়ে বেঁচে থাকবো। আর স্পাইডারম্যানকে এই ব্যাপারটা ভেবে দেখতে বলে গ্রিন গবলিন ওখান থেকে চলে যায়। এবার দেখা যায় কিছুদিন পর ওই শহরের একটা বিল্ডিং এ আগুন লেগে গেছিল আর ওই বিল্ডিং এর মধ্যে আটকে থাকা মানুষকে বাঁচানোর জন্য স্পাইডারম্যান ওখানে পৌঁছে যায়। ওখানে আগুনের মধ্যে থেকে সমস্ত মানুষকে সুরক্ষিত বাঁচানোর পরেও শেষ মুহূর্তে ওই বিল্ডিং এর ভেতর থেকে আরো একটা মানুষের চিৎকার শোনা যায়, যেটা শুনে স্পাইডারম্যান তাড়াতাড়ি ওই বিল্ডিং এর মধ্যে ঢোকার পর দেখতে পায় ওখানে গ্রিন গবলিন দাঁড়িয়েছিল আর ও স্পাইডারম্যানকে প্রশ্ন করে, তুমি আমাদের বন্ধুত্বের ব্যাপারে কি ভাবলে? তখন স্পাইডারম্যান বলে, তুমি যেরকম ভাবে লোকজনের ক্ষতি করো সেখানে আমি কোনোভাবেই তোমার সাথে বন্ধুত্ব করতে পারবো না। আর এটা শুনে গ্রিন গবলিন খুবই রেগে যায় আর ওখানে ওদের দুজনের মধ্যে খুবই ভয়ঙ্কর একটা লড়াই শুরু হয়ে যায়, যে লড়াই চলাকালীন গবলিনের ধারালো একটা অস্ত্রে স্পাইডারম্যানের হাতের অনেকটা অংশ কেটে যায়, কিন্তু শেষ মুহূর্তে স্পাইডারম্যান গবলিনকে হারিয়ে ওখান থেকে পালিয়ে আসে। এবার দেখা যায় এই ঘটনার কিছুক্ষণ পরেই হ্যারির বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, যেখানে ও মেরি জেন আর পিটারের আন্টিকেও ডেকে এনেছিল। আর হ্যারি চাইছিল এই অনুষ্ঠানের মধ্যেই ও নিজের বাবার সঙ্গে মেরি জেনের পরিচয় করিয়ে দেবে। এবার খেতে বসার সময় আন্ট মে খেয়াল করে পিটারের হাত থেকে রক্ত বেরোচ্ছে। তখন পিটার জানায় রাস্তায় আসার সময় একটা বাইকের সঙ্গে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে কারণে ওর হাতে বেশ কিছুটা কেটে গেছে। কিন্তু ওর হাতের কাটা অংশটা দেখে মিস্টার নরম্যান খুব ভালোভাবেই বুঝে যায় একটু আগে স্পাইডারম্যানের সঙ্গে লড়াই করার সময় ওর হাতেও ঠিক একই জায়গায় একই রকম ভাবে কেটে গেছিল। আর এই কাটা অংশটা দেখে উনি বুঝতে পারেন যে পিটার পার্কারই আসলে স্পাইডারম্যান। আর এটা দেখার পর উনি সঙ্গে সঙ্গে ওই খাবার টেবিল ছেড়ে চলে আসেন আর আস্তে আস্তে ওনার মাথার মধ্যে থেকে গ্রিন গবলিন বলতে শুরু করে, স্পাইডারম্যানকে মারতে গেলে ওর কাছের প্রিয় মানুষকে আঘাত করতে হবে, যাতে ভয় পেয়ে ও নিজে থেকেই পিছিয়ে যায়। আর এরপর গ্রিন গবলিন পিটারের আন্টির বাড়িতে হামলা করে ওনাকে প্রচন্ড পরিমাণ ভয় পাইয়ে দেন, যে কারণে ওনার শরীর এতটাই খারাপ হয়ে যায় যে ওনাকে হসপিটালে ভর্তি করতে হয়। আর আন্ট মেয়ের সাথে এই ঘটনাটা ঘটার পর পিটার খুব সহজেই বুঝতে পারে যে গ্রিন গবলিন ওর আসল পরিচয় সম্পর্কে জানতে পেরেছে, আর সেজন্যই ও পিটারের কাছের মানুষকে আঘাত করার চেষ্টা করছে। আর কিছুদিন পর আন্ট মেয়েকে দেখার জন্য ওখানে মেরি জেন চলে আসে। আর হসপিটালের মধ্যে পিটার আর মেরি জেন যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন আন্ট মেয়েকে দেখার জন্য ওখানে হ্যারিও পৌঁছে যায়। কিন্তু ওখানে পিটার আর ম্যারিকে একসঙ্গে কথা বলতে দেখে হ্যারি মনে করে মেরি জেন হয়তো এখন ওকে ভুলে গিয়ে পিটারকে ভালোবাসতে শুরু করেছে, যে কারণে ও মন খারাপ করে বাড়ি ফিরে নিজের বাবাকে সমস্ত ঘটনা জানিয়ে দেয়। ও বলে যে মেরি জেন এখন আমাকে ভুলে গিয়ে পিটারকে ভালোবাসতে শুরু করেছে। তখন মিস্টার নরম্যান বলে, তাহলে পিটারও কি ওকে ভালোবাসে?
হ্যারি বলে পিটার তো ওকে ছোটবেলা থেকেই ভালোবাসে, আর এই পৃথিবীতে মেরি জেনই হলো ওর সবচেয়ে প্রিয় মানুষ। আর যেহেতু এখন মিস্টার নরম্যান জেনে গেছেন যে পিটারের সবচেয়ে বড় দুর্বলতা হলো মেরি জেন, সেজন্য ও মেরিকে কিডন্যাপ করে ওই শহরের একটা উঁচু ব্রিজের ওপরে নিয়ে আসে। আর ওই ব্রিজের পাশ দিয়েই একটা কেবল কার যাওয়ার রাস্তা করা ছিল, যে কেবল কারের মধ্যে তখন স্কুলের বেশ কিছু বাচ্চারা যাচ্ছিল। আর গবলিন বোম মেরে ওই কেবল কারের তারটাকে ছিঁড়ে ওটাকে নিজের হাতে ঝুলিয়ে রাখে। আর তখন ওই কেবল কারের মধ্যে ঝুলন্ত অবস্থায় অনেকগুলো নিরীহ বাচ্চা ছিল। আর এই খবরটা পাওয়ার পর ওদের সবাইকে বাঁচানোর জন্য স্পাইডারম্যান তাড়াতাড়ি ওখানে চলে আসে। তখন গ্রিন গবলিন এক হাতে মেরি জেন আর অন্য হাতে কেবল কারের তার ধরে স্পাইডারম্যানকে বলতে শুরু করে, আমার এক হাতে রয়েছে তোমার ভালোবাসার মানুষ, আর অন্য হাতে রয়েছে বেশ কিছু নিরীহ শিশুর জীবন। আর এখন তোমাকে নিজের ভালোবাসা আর কর্তব্যের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। আর এই কথা বলার পর ও ব্রিজের ওপর থেকে দুজনকেই নিচে নদীর মধ্যে ফেলে দেয়। কিন্তু স্পাইডারম্যান খুবই দ্রুততার সঙ্গে মেরি জেন আর ওই সমস্ত নিরীহ বাচ্চা সবাইকেই বাঁচিয়ে নেয়। আর গ্রিন গবলিন এসব কিছুর মধ্যেও বারবার স্পাইডারম্যানকে মারার চেষ্টা করছিল, কিন্তু স্পাইডারম্যান শেষ মুহূর্তে ওই বাচ্চাদেরকে আর মেরি জেনকে নিচে নদীর উপরে থাকা একটা ছোট্ট লঞ্চের উপরে সুরক্ষিতভাবে নামিয়ে দেয়। আর এর সঙ্গে সঙ্গেই গ্রিন গবলিন স্পাইডারম্যানকে ওখান থেকে তুলে দূরের একটা ফাঁকা পুরো বাড়িতে নিয়ে আসে। আর এখানে আবার ওদের দুজনের মধ্যে খুবই ভয়ঙ্কর একটা লড়াই শুরু হয়ে যায়। আর গবলিন ওখানে একটা বোম মেরে স্পাইডারম্যানকে খুবই গুরুতর আহত করে দেয়। আর লড়াইয়ের একটা মুহূর্তে এসে স্পাইডারম্যানের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ওর মধ্যে আর কোনো রকম ভাবেই লড়াই করার ক্ষমতা ছিল না, একরকম ভাবে ও যেন হেরে গেছিল। কিন্তু শেষ মুহূর্তে নিজের সমস্ত শক্তি দিয়ে লড়াই করে স্পাইডারম্যান গ্রিন গবলিনকে ওখানেই হারিয়ে দেয়। আর আস্তে আস্তে স্পাইডারম্যানের কাছে মার খেতে খেতে শেষ মুহূর্তে গ্রিন গবলিন নিজের মুখোশ খুলে নিজের আসল পরিচয়টা ওকে জানিয়ে দেয়। আর মিস্টার নরম্যানকে ওই জায়গায় দেখে পিটার খুবই অবাক হয়ে যায়। তখন মিস্টার নরম্যান বলে, এই সমস্ত কাজ আমার মাথার মধ্যে থাকা গ্রিন গবলিন আমাকে দিয়ে করাচ্ছে, যেভাবেই হোক ওর হাত থেকে তুমি আমাকে বাঁচাও। আর এই কথাগুলো বলতে বলতে উনি নিজের হাতে থাকা রিমোটের সাহায্যে নিজের গ্লাইডারটাকে অ্যাক্টিভ করে দেয়, যার ফলে দূরে থাকা ওর গ্লাইডারটা সামনে থেকে একটা ধারালো অস্ত্র বের করে ওর দিকে এগিয়ে আসতে শুরু করে। আর যেহেতু পিটার ওনার সামনে দাঁড়িয়েছিল, তাই উনি মনে করেছিলেন ওই ধারালো অস্ত্রের আঘাতে পিটার হয়তো ওখানেই মারা যাবে। কিন্তু যেহেতু পিটারের শরীরে স্পাইডার সেন্স নামের একটা বিশেষ ধরনের শক্তি ছিল, যার ফলে ও নিজের দিকে আসা যে কোনো বিপদকে আগে থেকে বুঝে উঠতে পারত। সেজন্য এখনো ও নিজের দিকে আসা এই বিপদটাকে আগে থেকেই বুঝে উঠতে পারে। আর তাড়াতাড়ি করে লাফ মেরে ওই গ্লাইডারের সামনে থেকে সরে যায়। গ্লাইডারের ধারালো অস্ত্রটা সোজা মিস্টার নরম্যানের শরীরে ঢুকে যায়। আর এখন পিটারকে মারতে গিয়ে সেই অস্ত্রের আঘাতে মিস্টার নরম্যান নিজেই ওখানে মারা যেতে শুরু করেন। মিস্টার নরম্যানের শেষ ইচ্ছেটা পূরণ করার জন্য স্পাইডারম্যান ওনার গ্রিন গবলিনের পোশাকটা খুলে রাতের অন্ধকারে ওনার মৃতদেহটা ওনার বাড়িতে রেখে আসে। কিন্তু রাতের অন্ধকারে হ্যারি স্পাইডারম্যানকে ওই অবস্থায় দেখার পর মনে করে স্পাইডারম্যান হয়তো ওর বাবাকে খুন করেছে। সেজন্য ওই মুহূর্ত থেকে ও স্পাইডারম্যানের উপরে প্রচন্ড রেগে যায়। এবার দেখা যায় পরের দিন সকালে মিস্টার নরম্যানের ফিউনারেল হচ্ছিল, যেখানে পিটার, আন্ট মে, মেরি জেন এবং আরো অনেকেই উপস্থিত ছিলেন। হ্যারি ওখানে পিটারকে বলে, আমার বাবা মারা যায়নি, স্পাইডারম্যান ওনাকে মেরে ফেলেছে, আর যেভাবেই হোক একদিন আমি স্পাইডারম্যানের কাছ থেকে এর প্রতিশোধ নেবই। আর এই মুহূর্ত থেকে আমার পরিবার বলতে আর কেউই নেই, এখন তুমিই হলে আমার সবচেয়ে কাছের মানুষ। আর এসব কিছুর পরে পিটার ভাবতে শুরু করে ও সারা জীবন ধরে যত ভালো কাজই করুক না কেন, ওর জন্য সবসময় ওর কাছের মানুষগুলোকে বিপদের মধ্যে থাকতে হবে। সেজন্য ও ঠিক করে নেয় সারা জীবনের মতন পুরো পৃথিবীর কাছ থেকে ও নিজের পরিচয়টা গোপন রাখবে। আর শেষ মুহূর্তে মেরি জেন পিটারকে বলে, আমি জানতে পেরেছি অনেক ছোটবেলা থেকেই তুমি আমাকে খুবই ভালোবাসতে, কিন্তু কখনো সেটা বলে উঠতে পারোনি। আর আমার জীবনের অনেক খারাপ সময় তুমি আমার সঙ্গে ছিলে আর আমাকে সাহায্য করেছিলে। আর এখন তোমার সাথে বেশ কিছুদিন মেলামেশা করার পর আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। এই কথাটা শুনে পিটার মনে মনে খুবই খুশি হয়। ও মেরি জেনকে একই কথা বলতে চাইছিল, কিন্তু মেরি জেনের সুরক্ষার ভয়ে পিটার ওকে সত্যি কথাটা বলে উঠতে পারে না। ও বলে, বন্ধু হিসাবে আমি সারা জীবন তোমার পাশে থাকবো আর তোমার খেয়াল রাখবো, কিন্তু কখনোই তোমাকে ভালোবাসতে পারবো না। আর এই কথাগুলো বলে পিটার ওখান থেকে চলে আসে। আর এখন মেরি জেনের জীবনের সুরক্ষার জন্য পিটার নিজের ভালোবাসাকেও ত্যাগ করে দেয়। আর শেষ মুহূর্তে ওর আঙ্কেল বেনের সেই কথাগুলো মনে পড়ে যায়, যে মহান শক্তির সাথে বেশ কিছু মহান দায়িত্বও আসে। আর এখানেই স্পাইডারম্যানের এই পর্বের গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।